নমস্কার, প্রাইম প্রেস বেঙ্গলে আপনাকে স্বাগত। তো আজকে যে 2026-এর যে প্রাক নির্বাচনী সভা, এ সম্বন্ধে কি বলবেন? এটা তো আমাদের রুটিন কাজ। শুধু পাক নির্বাচনী সভা তো নয়, এটা আমরা সব বিভিন্ন সময় আমাদের লড়াই আন্দোলনকে সামনে রেখে, রাজনীতিকে সামনে রেখে আমরা কর্মীদের নিয়ে সভা করি। সেই রকমই একটা সভা এটা। এই মুহূর্তে দেশে চালু হয়েছে SIR, এই সম্বন্ধে কি বলবেন? আপনারা কি এতে বিরোধিতা করছেন আর সাপোর্ট দিচ্ছেন? আমরা এটা যে কথা বলতে চাই যে এটা মানুষকে হয়রানি ছাড়া আর অন্য কিছু নয়। আজকে মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে, জীবনের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যা কাজের সমস্যা, সেই সমস্যা খাদ্যের সমস্যা, সেই সমস্যা শিক্ষার সমস্যা, সেই সমস্যা কৃষকের ফসলের দামের সমস্যা, সেই সমস্যা ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির সমস্যা, শ্রম কোড চালু হচ্ছে, শ্রমিকদের কোনো অধিকারই থাকবে না, মালিক যা খুশি তাই করবে, মূল্য বৃদ্ধি ব্যাপক হারে, বিদ্যুতের কি হারে দাম বেড়েছে, ওষুধের দাম কি হারে বেড়েছে, সারের কিভাবে কালোবাজারি হচ্ছে, কৃষক ফসল ফলাচ্ছে তার দাম পাচ্ছে না মার্কেটে, ছেলে মেয়েরা পড়াশুনো করছে, পড়াশুনোর শেষে কোনো কাজ পাচ্ছে না, যারা পড়াশুনো কম জানে গ্রামে গঞ্জে আগে কাজ করে খেতে পারতো, বিভিন্ন কাজ করে, কৃষি কাজ হোক অন্য কাজ হোক, সেই কাজও পাচ্ছে না। এই সমস্ত সমস্যা থেকে মানুষকে আড়াল করতেই, মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই আজকে এইসব ফালতু জিনিস, এসব আলতু ফালতু জিনিস এসআইআর নিয়ে সমস্ত। এইবার যে হইচই হচ্ছে, এসআইআর তো সংবিধান প্রদত্ত একটা বিষয়। এসআইআর নিয়ে আগেও তো এসআইআর হয়েছে, 2002 সালে এসআইআর হয়নি? তাহলে 2002 সালে কি এত হইচই পড়েছিল? পড়েনি। কেন পড়েনি? কোনো রেফারেন্স ছিল না। প্রত্যেকে হঠাৎ রেফারেন্স আসলো যে 2025 সালে ভোটার লিস্ট নিবিড় সংশোধন হবে, আর তার রেফারেন্স হিসাবে 2002 সাল আসবে। কোথায় এটা বলা আছে? কে এটা বলেছে? 2002 সালে যখন ভোটার লিস্ট যখন রিভিশন হয়েছিল, তখন কি বলা হয়েছিল যে 1990 সালে কাদের ভোটার লিস্টের নাম আছে সেই নামটা খুঁজে বার করো? তাহলে আজকে হঠাৎ করে 2002 সালটা আসলো কোথা থেকে? কিসের ভিত্তিতে আসলো? কেন 2000 নয়, কেন 2004 নয়, কেন 2002? কি বিষয় আছে? আর সেই নিয়ে মানুষকে হয়রান করা, ছোটানো। এখানে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে যে আমরা কেউ থাকবো বা থাকবো না, বা আমাদের নাম না থাকলে আমরা কোথায় যাব, কি করব, এই যে ভীতি, মানুষের মনে একটা বড় ভীতি সঞ্চার হয়েছে। শুনুন, ওরা ভীতি সঞ্চার করাটাই ওদের কাজ। যারা এই সমস্ত শক্তি, যারা দক্ষিণপন্থী শক্তি, তারা চায় বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে আতঙ্কগ্রস্ত করে রাখা। সে যুদ্ধের নামে হতে পারে, সীমান্ত যুদ্ধের নামে হতে পারে। আপনারা দেখলেন সেইখানে পহেলগাঁও নিয়ে, তার আগে পুলওয়ামা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখা, ভীতি সন্ত্রস্ত করা, যাত্রা বিমান তৈরি করা, এইটার মধ্যে দিয়ে তারা নিয়ে গেল। তারপরে দেখলেন সিএ, এনআরসি, এসব নিয়ে মানুষকে একেবারে ব্যতিগ্রস্ত করে দেওয়া। আবার এসআইআর, যে এসআইআর তার বিভিন্ন ছলা বলা কৌশলের মধ্যে দিয়ে সে দেখাচ্ছে যে নাগরিকত্ব নিয়ে টানাটানি শুরু করেছে। আচ্ছা, নির্বাচন কমিশন তার কি অধিকার আছে নাগরিকত্বকে নিয়ে প্রশ্ন করা, নাগরিকত্ব বিষয় নিয়ে টানাটানি করা? তার তো ভোটার লিস্টে কাজ করা। নাগরিকত্বের বিষয় তো সরকার দেখবে, স্বরাষ্ট্র দপ্তর দেখবে। কেন এখানে এই কাজ করা আছে? আমি একটা অন্য প্রশ্ন করি আপনাদের কাছে, মানুষের উদ্দেশ্যে এটা বলি। আজকে ভারতবর্ষের সরকার বলেছিল সবার আধার কার্ড করা হবে, আধার কার্ডই হবে আমার পরিচয়। আপনি ব্যাংকে আপনার আধার কার্ড লিঙ্ক হবে, ভোটার লিস্টে আপনার আধার কার্ড লিঙ্ক হবে, গ্যাসে আপনার আধার কার্ড লিঙ্ক হবে,
বিদ্যুতে আপনার আধার কার্ড লিঙ্ক হবে, কলেজে ভর্তি হতে যাবেন আধার কার্ড লিঙ্ক হবে, পাসপোর্ট করতে যাবেন আধার কার্ড লাগবে, সারা দুনিয়ার একটা লোন পেতে গেলে আধার কার্ড লাগবে, সব জায়গায় আধার কার্ড। ভারত সরকার বলেছিল আর কোনো কার্ড দরকার নেই, আধার কার্ডই সব, আধার কার্ডই আমার পরিচয়। তাহলে প্রমাণপত্র হিসেবে আজকে আধার কার্ডকে গণ্য করা হচ্ছে না কেন? সুপ্রিম কোর্ট বলার পরেও সেটাকে গ্রাহ্য করা হচ্ছে না কেন? তাহলে কি উদ্দেশ্য আছে? বেশ কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 100 দিনের কাজ যে আবার মানুষের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তো সেই রায় দেওয়া সত্ত্বেও সেই 100 দিনের কাজ কিন্তু এখনো শুরু হচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে 100 দিনের কাজ কেন বন্ধ হলো এটা জানতে হবে। 100 দিনের কাজ কিন্তু শুধুমাত্র তৃণমূলের জন্য বন্ধ হয়েছে তা নয়, শুধুমাত্র বিজেপির জন্য বন্ধ হয়েছে তা নয়। তৃণমূল বিজেপি উভয়ই দায়ী, উভয়ই পরিকল্পনা করে 100 দিনের কাজ বন্ধ করেছে। তারা গরিব মানুষের জন্য কাজ চায় না। ইতিহাস হচ্ছে 100 দিনের কাজ বামপন্থীরা লড়াই করে ইউপিএ সরকারের আমলে তৈরি করেছিল। সেই 100 দিনের কাজ গরিব মানুষের কাছে এত টাকা যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য তৃণমূলের যে অপকর্ম কুকীর্তি এখানে 100 দিনের কাজকে নিয়ে শুরু করেছিল, অর্থাৎ যে ব্যাপকভাবে 100 দিনের কাজে ফলস মাস্টার রোল তৈরি করে কোটি কোটি টাকা রোজগার করছিল, সুপারভাইজার থেকে আরম্ভ করে সদস্য থেকে আরম্ভ করে সবাই, সেই জায়গা থেকে বিজেপি এটাকে অজুহাত করলো। বিজেপি অজুহাত করে বললে এখানে টাকা লুট হচ্ছে, এটা বন্ধ হবে। কিন্তু প্রশ্ন হলো, একটাও দেখাতে পারবেন যে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করছে? আমরা সবাই জানি, সব জায়গায় জানি কারা ফুলে পেঁপে উঠছে, কোথায় মিথ্যা মাস্টার রোল হচ্ছে, ফলস মাস্টার রোল হচ্ছে, কোথাও ডাকাতি হচ্ছে। একটাও এফআইআর হয়েছে? একটা প্রধানের বিরুদ্ধে এফআইআর হয়েছে? একটা পঞ্চায়েত সমিতি সভাপতির বিরুদ্ধে এফআইআর হয়েছে? একটা বিডিও এর বিরুদ্ধে এফআইআর হয়েছে? একটা ডিএম এর বিরুদ্ধে এফআইআর হয়েছে? হয়নি। কেন হলো না? কেন হলো না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তৃণমূল বিজেপির আর বোঝাপড়াটা থাকে না। সেই জন্য তৃণমূল বিজেপি বোঝাপড়া করেই হচ্ছে যে এই 100 দিনের কাজ বন্ধ করে দিল। আর সেই 100 দিনের কাজের জন্যে যখন ক্ষেত মজুরের নেতৃত্ব, কৃষক সভার নেতৃত্ব কোর্টে কেস করে, তার হয়ে লড়াই করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নেতারা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা, তার ফলে যখন কোর্ট এটাকে মান্যতা দেয় চালু করার জন্য, তারপরেও তাকে এরা অমান্য করে। বর্তমানে দিনের দিন বেড়ে চলেছে সারের কালোবাজারি, বা সারের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেখানে চাষির তো কোনো লাভ হচ্ছে না, বা এই মুহূর্তে যা ফসলের যে দাম, সঠিক দামও পাচ্ছে না। কিন্তু বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে চাষিদেরকে কিছু একটা সাম্মানিক দেওয়া হচ্ছে, বা প্রায় 10,000-এর মতো, যেটা কৃষক বন্ধু নামে পরিচিত। তো সেখানে কি তারা মানে চাষিরা সন্তুষ্ট বলে মনে করছেন? শুনুন, এইটাই হচ্ছে দক্ষিণপন্থীদের এমন কায়দা না, সেটা হচ্ছে যে আপনার পকেট থেকে টাকা কাটবে 10 টাকা, আপনি বুঝতে পারবেন না, আর আপনাকেই আবার ফিরিয়ে দেবে সেই 10 টাকার মধ্যে 4 টাকা। আপনি যখন 4 টাকা পেলেন, আপনি বাকি যে 6 টাকাটার আর হিসেব করবেন। আপনি ভাবলেন যে সরকার তাহলে তো কাজ করছে, আমাকে 4টে টাকা দিল, কিন্তু উল্টে আপনার থেকে 10 টাকা চলে গেল, আপনি সেইটা 6 টাকা চলে গেল, আপনি সেটার হিসেব করলেন না। কৃষকদের সারের যেভাবে কালোবাজারি হচ্ছে, তার পেছনে আছে তৃণমূল। যেভাবে হচ্ছে যে কৃষকদের ফসলকে ফোরেরা, গোটাটা তৃণমূলের নেতৃত্বে ফোরেরা সমস্ত দখলদারি করছে, সে ধান কেনা থেকে আরম্ভ করে, আর হচ্ছে যে আলু রাখা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেভাবে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করছে, তাতে কোনো কৃষকই ফসলের দাম পাচ্ছে না, প্রকৃত দাম পাচ্ছে না, ন্যায্য দাম পাচ্ছে না, লস হচ্ছে, বারবার ক্ষতি হচ্ছে। আর সেইখানে দাঁড়িয়ে আপনাকে কিছু টাকা দিয়ে দিল উল্টো দিক দিয়ে, তার মানেটা কি দাঁড়ালো? এই যে ধরুন এখানে আলোটা জ্বলছে, এই আলোর বিদ্যুৎ খরচ বামপন্থ সরকারের আমলে ইউনিট প্রতি কত ছিল, আর এখন ইউনিট প্রতি কত, আপনি হিসাব করে দেখুন কত গুণ বেড়েছে। আর কেন বেড়েছে? তা এদের যারা মালিকরা আছে, সেই মালিকরা
তৃণমূল ফান্ডে ওই নির্বাচনী বন্ডের নামে কত কোটি টাকা দিচ্ছে হিসেব করে দেখুন। আর তার ফলে এই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আর বিদ্যুতের দাম বাড়াবার পর কি করছে, তারপর ওরা হচ্ছে যে সেই টাকা দিয়ে একটা অংশ ক্লাবকে দিচ্ছে। এবার ক্লাবের ছেলেরা কি মনে করছে, বা সরকার তো নিজের তহবিল থেকে টাকা দিচ্ছে, কিন্তু কিভাবে টাকা তুলছে আর কিভাবে দিচ্ছে এই হিসাব কেউ রাখছে না। সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজটাকে একেবারে ছারখার করে দিচ্ছে। পশ্চিমবাংলা দেউলিয়াতে একেবারে ধ্বংসের কিনারে গিয়ে দাঁড়িয়েছে সমস্ত দিক থেকে। বিগত 10 বছর প্রায় বহু শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছে, তারা চাকরি পাচ্ছে না, বা যেখানে আন্দোলন করতে যাচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কি বিষয় দেখছেন, কিভাবে এটাকে? আরে তার কি বিষয় দেখবো, পশ্চিমবাংলা তো কাজের জায়গা নেই। আমি তো ওখানে বক্তৃতা করতে গিয়ে বললাম, আগে মানুষ পশ্চিমবাংলায় আসতো কাজের জন্যে, আর আজকে পশ্চিমবাংলার মানুষ দলে দলে হাজারে হাজারে চলে যাচ্ছে বাইরে কাজের জন্যে। আপনি ভাবতে পারেন, কৃষি কাজের জন্য বাইরে লোক চলে যাচ্ছে। অন্য কাজ আগে জানতাম যে কিছু মানুষ সোনা পালিশের কাজে যায়, বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর এসব জায়গায়, সেটা কিছু ভাবতাম। কৃষি কাজের জন্য, রাজমিস্ত্রির জন্য, জোগাড়ের জন্য, রাঁধুনি কাজের জন্যে। আর ওই সমস্ত কাজ তো ছেড়েই দিলাম, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলোর জন্য যাচ্ছে। উঁচু লেভেলের যারা আছে তারা যাচ্ছে, সাধারণ মানুষ ওখানে চলে যাচ্ছে বাইরের রাজ্যে। পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। একটা ফ্যাক্টরির নাম দেখা যাবে না, একটা। 2011 সালের পর থেকে 2025 সাল, এই 14 বছরে পশ্চিমবাংলায় একটা কারখানা স্থাপন হয়েছে? উদাহরণ আমাকে দিন তো, দেখান। নেই। কলকারখানা হবে না, কৃষিতে লাভজনক থাকবে না কৃষি। মানুষ কোথায় যাবে কাজের জন্য? পশ্চিমবাংলায় দুদিন বাদে ছারখার হয়ে যাবে। এই আরামবাগ সাব ডিভিশনে আপনি সার্ভে করুন, সার্ভে করে দেখুন যে আরামবাগ সাব ডিভিশনে কত মানুষ এই আরামবাগ সাব ডিভিশন ছেড়ে দিয়ে তারা হচ্ছে ভিন রাজ্যে কাজ করছে। আপনি কত লক্ষ আছে আপনি কল্পনা করতে পারবেন না এটা। আর আপনি একটা সার্ভে করুন যে এই তৃণমূল সরকার আসার আগে কত লোক এখান থেকে যেত আর এখন কত লোক যায়, তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার প্রকৃত অবস্থাটা কি। কিন্তু এদিকেও যেমন চলছে, তবুও তো এই সরকারের উপরে ভরসা রেখে মানুষ চলছে। বিগত গত বছর আরজি করের মতো একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরেও প্রতিনিয়ত একটার পর একটা নারীদের কোথাও সুরক্ষার একটা ব্যাপার থাকছেই, যেখানে অসাবধানতা, সুরক্ষা দিতে পারছে না। যেখানে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, নারীদের সুরক্ষা নেই কোথাও, প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছেন। খবরের কাগজ, টিভি পর্দায় সব সময় আমরা দেখছি। এই বিষয়টাকে মানে ঠিক কি চোখে দেখবেন? আমি প্রথমেই বলি, আমি মনেই করি না যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল। ক্ষমতায় থাকতে পারে 14 বছর, কেন আরো 5 বছর থাকলেও থাকতে পারে। রাজনৈতিক দল আমি মনে করি এটা হচ্ছে একটা লম্পট, দুর্নীতিগ্রস্ত একটা দুষ্কৃতীদের দল। একটা দুষ্কৃতীদের হাতে যখন দল যায়, সেই দুষ্কৃতীরা যেমন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, নারী নির্যাতন করতে পারে, নারী ধর্ষণ করতে পারে, সবকিছুই করতে পারে। এটা আশ্চর্য হওয়ার কিছু ব্যাপার নেই। এখন তো তাও যা আছে, আরো যদি কিছুদিন থাকে তা দেখতে পাবেন আরো কত ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটা কেসও দেখাতে পারবেন? অভয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো স্বাধীনতার পর পশ্চিমবাংলায়। এত মানুষ, এত মহিলারা কোনোদিনও হচ্ছে কোনো আন্দোলনে নেমেছে কোনো প্রমাণ নেই। তারপরেও আজও অভয়ের জন্য কোনো বিচার হলো না। প্রকৃত যারা কালপিট তাদেরকে ধরলো না। নাম কাওয়াস্তে একজনকে ভোট করলো আর অন্যদের ধরলো না। কালপিটটা সব ছাড়া পেল কি করে পশ্চিমবাংলা? যতগুলো জায়গায় আপনি জানবেন যে রেপ হলেই, আপনি যান গিয়ে খোঁজ নিন, দেখবেন যে অবধারিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে বা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বা তৃণমূল কংগ্রেসের কেউ, এছাড়া অন্য কোনো পরিচয় পাবেন না।
আর ফলে তাদের বিরুদ্ধে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, করে না। তাহলে একরকম বলতে চাইছেন যে আইনের শাসন বন্ধ হয়ে গেছে। আইনের শাসন বলে পশ্চিমবাংলায় কিছু নেই। গুন্ডা রাজ চলছে, মস্তান রাজ চলছে, জঙ্গল রাজ চলছে, দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। বেশ কয়েক মাস পরেই ভোট হয় না পশ্চিমবাংলায়, ভোটকে হচ্ছে প্রহসনে পরিণত করেছে। এই SIR হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আগে যা করছো আগে হচ্ছে যে সঠিক ভোটার লিস্ট তৈরি করো। তো অন্যদিকে কান্না দিয়ে কার কি আছে না আছে, বাবার আছে কি ঠাকুরদার আছে কি আছে, আর একটা ভোটার লিস্টে 50 জন 60 জন 70 জন 80 জন করে সব মৃত ভোটার, ভুয়া ভোটার ভরে আছে, যেগুলো তৃণমূল কংগ্রেস ভোটের সময় সব ফলস ভোট দেয়। সেই ভোটগুলো বাতিল করো। তো 2011 সালের পর থেকে বারবার করে আমরা সমস্ত অভিযোগ জমা দিয়ে এসেছি, নামের তালিকা জমা দিয়েছি DM এর কাছে পর্যন্ত, BDO DM সবার কাছে, নামগুলো বাদ যায় না। এবার অন্তত বাদ দিক। তো সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? 2026 সালে বিধানসভা নির্বাচনে কর্মীদের নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আমাদের কর্মীরা একটা আদর্শের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে। সেই কর্মীরা প্রত্যেকটা নির্বাচনে যেভাবে লড়াই করে, সামনে 2026 সালেও বিধানসভা নির্বাচনে সেইভাবে লড়াই করবে। 1 ইঞ্চিও জমি ছাড়বে না, এইটা জেনে রাখবেন। কারণ পশ্চিমবাংলার আগামী দিনে নতুন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। বিজেপি তৃণমূলের যে বোঝাপড়া, বিজেপি না থাকলে যে তৃণমূলের রাজত্বে ক্ষমতায় থাকতে পারতো না, গোটাটাই বোঝাপড়া করে রয়েছে। মানুষ ধরতে পেরেছে, মানুষ একটা তৃতীয় বিকল্প, তৃতীয় শক্তিকে চাইছে, এবং সেটা হচ্ছে CPM এর নেতৃত্বে নতুন একটা শক্তি। সেই শক্তির অগ্রগতি সামনের দিনে ঘটবে, কেউ একে রুখতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ।